আমি যে এলিমেন্টারি পার্টিকেলের সংখ্যাটা এই 1947 এই সময়ে বেশ কম, সংখ্যাটা অনেকটা কম ছিল। কিন্তু খুব কয়েক বছরের মধ্যে সংখ্যাটা এত বেশি হয়ে গেল যে এই হ্যাড্রন ফিজিক্সটাকে স্টাডি করা খুব ডিফিকাল্ট হয়ে গেল। তো এটা, এই সিচুয়েশনটাকে কম্পেয়ার করা হচ্ছে সেই 1 শতক আগের এলিমেন্ট ডিসকভারির সময় যে সিচুয়েশনটা অ্যারাইজ করেছিল তার সাথে। যখন কিছু হাতে গোনা কয়েকটা এলিমেন্ট, হ্যাঁ, গোটা কয়েক এলিমেন্ট সম্পর্কে ইনফরমেশন ছিল, গোটা কয়েক এলিমেন্ট ডিসকভারি হয়েছিল, তখন এলিমেন্ট গুলোর প্রপার্টিকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করাটা সম্ভব ছিল, ইন্ডিভিজুয়ালি প্রপার্টি গুলোকে মনে রাখা সহজ ছিল, অন্তত খুব বেশি কঠিন ছিল না। কিন্তু যখন এই নাম্বার অফ এলিমেন্টস অনেক বেশি হয়ে গেল, ন্যাচারালি ইন্ডিভিজুয়াল এলিমেন্টের প্রপার্টিকে মাথার মধ্যে রাখাটা খুব ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই পিরিয়ডিক টেবিল কেম, and it was Mendeleev who introduced the periodic table, okay, যেটার সাথে আমরা এখন পরিচিত। তো সেই প্রসঙ্গে এটা বলা হয়েছিল যে 1960-তে এলিমেন্টারি পার্টিকেল গুলোর জন্য তাহলে এইরকম ধরনের একটা পিরিয়ডিক টেবিলের প্রয়োজন পড়লো। তো মেন্ডেলিভ যে কাজটা করেছিলেন, যিনি কাজটা করেছিলেন এইরকম একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে, হি ওয়াজ মুরে জেলম্যান, সেই জন্য এরকম ভাবে বলা হয়েছে দি মেন্ডেলিভ অফ এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্স ওয়াজ মুরে জেলম্যান হু ইন্ট্রোডিউস দি সো কল্ড এইটফোল্ড ওয়ে। এখানে আমরা কিভাবে এই পার্টিকেল গুলোকে সাজাই, উই অ্যারেঞ্জ দি পার্টিকেলস, we arrange the elementary particles in YT3 plot into wire geometrical pattern, hypercharge versus থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, এইরকম একটা ডায়াগ্রামে জিওমেট্রিক প্যাটার্নে এই পার্টিকেল গুলোকে অ্যারেঞ্জ করা হয়। আমরা এখানে এরকম তিন ধরনের অ্যারেঞ্জমেন্ট নিয়ে ডিসকাস করব, তিনটে জিওমেট্রিক্যাল প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। নাম্বার 1 ইজ দি বেরিয়ন অক্টেট, নাম্বার 2 ইজ দি মেসন অক্টেট, এন্ড নাম্বার 3 ইজ দি বেরিয়ন ডেকাপ্লেট। সো হোয়াট ইজ বেরিয়ন অক্টেট? বেরিয়ন অক্টেটটা কি? বেরিয়ন অক্টেটটা কাদের জন্য? ইট ইজ ফর দি 8 লাইটেস্ট স্পিন হাফ ইভেন প্যারিটি বেরিয়নস। হ্যাঁ, বেরিয়ন গুলোর মধ্যে সব থেকে হালকা যেগুলো, এরকম 8টা বেরিয়ন, প্রত্যেকের স্পিন হাফ প্যারিটি ইভেন, এরকম 8টা বেরিয়নকে YT3 প্লটে একটা হেক্সাগোনাল প্যাটার্নে, একটা হেক্সাগোনাল অ্যারেতে সাজানো যায়, যার 6টা কর্নারে 6টা পার্টিকেল আর সেন্টারে 2টো পার্টিকেল। আমরা যদি জিনিসটাকে দেখাই এইরকম ভাবে আর কি, হ্যাঁ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা তোমার অ্যারেঞ্জমেন্ট। এইদিকে যে এক্স অ্যাক্সিসটা বলা হয়েছে সেটাকে, সেই দিকে আমরা T3 থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন এইটাকে প্লট করেছি। ওয়াই অ্যাক্সিস যেটা, ওয়াই অ্যাক্সিস বরাবর এস প্লাস বি, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার প্লাস বেরিয়ন নাম্বার জানো, সেটাকে প্লট করা হয়েছে। এবার এই যে হেক্সাগোনাল অ্যারেটা দেখছো, এর একটা কর্নারে প্রোটন, একটা কর্নারে নিউট্রন, একটা কর্নারে সিগমা মাইনাস, একটা কর্নারে জাই মাইনাস, এখানে জাই জিরো, এখানে সিগমা প্লাস, আর সেন্টারে সিগমা জিরো এবং ল্যামডা জিরো। হ্যাঁ, অর্থাৎ 6টা কর্নারে 6টা পার্টিকেল আর সেন্টারে 2টো পার্টিকেল। এবার আরেকটু যদি ভালো করে দেখো, দেখবে যে এই কোনখানে নিউট্রন রাখবো, কোনখানে প্রোটন রাখবো, কোনখানে সিগমা মাইনাস রাখবো, তারও একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হ্যাঁ, তারও একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। খেয়াল করে দেখো, এই যে ডায়াগোনাল লাইন, সেই ডায়াগোনাল লাইন বরাবর কি কি আছে? প্রোটন আছে আর সিগমা প্লাস আছে, প্রত্যেকেরই ইলেকট্রিক চার্জ +1। এই যে ডায়াগোনালটা দেখানো হয়েছে, এই ডায়াগোনাল বরাবর, এই ডায়াগোনাল বরাবর কি আছে? নিউট্রন আছে, সিগমা জিরো আছে, ল্যামডা জিরো আছে, আর এখানে জাই জিরো রয়েছে, অর্থাৎ প্রত্যেকেই নিউট্রাল পার্টিকেল, ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল, প্রত্যেকে চার্জ জিরো। আর এই যে ডায়াগোনাল লাইন, বা এই যে ডায়াগোনাল লাইন নয়, রাদার এটা স্ল্যান্টিং লাইন, হ্যাঁ, এই স্ল্যান্টিং লাইন বলতে পারো, এই দিক বরাবর যে 2টো পার্টিকেল, একটা হচ্ছে সিগমা মাইনাস আর একটা জাই মাইনাস, প্রত্যেকে চার্জটা -1। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইরকম। এছাড়াও আরেকটু খেয়াল করে দেখো, যে তোমার T3 ভ্যালু গুলো কি, আমরা আগের দিনকে এক্সপ্লেন করেছিলাম। নিউক্লিয়ন, নিউক্লিয়নের জন্য T3 ভ্যালু কত হয়? নিউক্লিয়নের জন্য, নিউক্লিয়নের জন্য টি ভ্যালু, নিউক্লিয়নের জন্য টি ভ্যালু কত হয়? নিউক্লিয়নের জন্য টি ভ্যালু হচ্ছে হাফ, মনে আছে? m ইকুয়ালস টু 2t+1। এমটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, এমটা মাল্টিপ্লিসিটি, টিটা হচ্ছে তোমার আইসোস্পিন। m ইকুয়ালস টু 2t+1, নিউক্লিয়নের জন্য m ইকুয়ালস টু 2, তাহলে t ইকুয়ালস টু হাফ। এবার এর থার্ড কম্পোনেন্ট যদি বলা হয়, থার্ড কম্পোনেন্টকে কিভাবে ক্যালকুলেট করা হয়? q মাইনাস
কিউ বার, কিউ মাইনাস কিউ বার, প্রোটনের জন্য আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট আমরা জানি প্লাস হাফ, নিউট্রন তার জন্য আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট হয় মাইনাস হাফ। আচ্ছা, এবার এই সিগমা হাইপারন গুলোর জন্য আমরা আইসোস্পিন তাদের থার্ড কম্পোনেন্ট ক্যালকুলেট করেছিলাম। আমরা দেখেছিলাম সিগমা প্লাস এর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন +1, সিগমা জিরো এর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন 0, আর সিগমা মাইনাস এর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন হচ্ছে -1। ঠিক একই রকম ভাবে জাই মাইনাস আর জাই জিরো, এখানে মাল্টিপ্লিসিটি 2, বুঝতেই পারছো নিউক্লিয়নের মতো মাল্টিপ্লিসিটি 2, কাজেই এদের দুজনের জন্যই টি ভ্যালু আইসোস্পিন ভ্যালুটা একই রকম। থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন নিউট্রাল পার্টিকেলটার জন্য +1/2 আর নেগেটিভলি চার্জ পার্টিকেলটার জন্য -1/2। এরকম ভাবে তাহলে অ্যারেঞ্জমেন্টটাকে করা হয় আর কি, প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, অ্যারেটাকে এরকম ভাবে প্রেজেন্ট করা হয়। এবার এই ওয়াই অ্যাক্সিসের লেভেলিংটা দেখো, y ইকুয়ালস টু s প্লাস বি, y ইকুয়ালস টু s প্লাস বি আমরা আগেই বলেছি নিউট্রন এবং প্রোটন এদের স্ট্রেঞ্জনেসটা 0, নিউট্রন প্রোটন এদের স্ট্রেঞ্জনেসটা 0, s ইকুয়ালস টু 0 ফর देम। বেরিয়ার নাম্বার 1, কাজে y কোঅর্ডিনেট ভ্যালুটা কত হবে, y ভ্যালুটা হচ্ছে 1, নিউট্রনের জন্য 1, প্রোটনের জন্য 1। হ্যাঁ, অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা 0। এই যে হরাইজন্টাল লাইনটা দেখছো, এই হরাইজন্টাল লাইন বরাবর চারটে পার্টিকেলস রয়েছে, সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস আর ল্যামডা জিরো। এদের প্রত্যেকের জন্য বেরিয়ন নাম্বার 1, এরা সবাই তো বেরিয়ন, কাজে বেরিয়ন নাম্বার 1, হাইপার চার্জ 0। তাহলে এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা -1। হ্যাঁ, আর এই পরে যে হরাইজন্টাল লাইন, সবার নিচে যে হরাইজন্টাল লাইন, মানে y ভ্যালুটা হচ্ছে -1, কত হবে -2, y ভ্যালুটা -1, b ইকুয়ালস টু +1, b ইকুয়ালস টু +1, কাজে s ইকুয়ালস টু -2। হ্যাঁ, জাই মাইনাস জাই জিরো এদের জন্য ভ্যালুটা হচ্ছে -2। সিগমা গ্রুপ গুলো, সিগমা হাইপারন গুলোর জন্য স্ট্রেঞ্জনেস -1, নিউক্লিয়ন গুলোর জন্য স্ট্রেঞ্জনেসটা হচ্ছে 0। এটাই হচ্ছে বেরিয়ন অক্টেট, এটাই বেরিয়ন অক্টেট। এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে রাখতে হবে আর কি। যদি মাথার মধ্যে থাকে এইটা, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের এই প্রপার্টি গুলোকে মনে রাখাটা খুব সহজ। দেখো, এই ছবিটা যদি আমার মাথার মধ্যে থাকে, আমি বলে দিতে পারবো প্রত্যেকের স্পিন হাফ, প্রত্যেকের বেরিয়ন নাম্বার +1। হ্যাঁ, নিউক্লিয়ন গুলোর জন্য স্ট্রেঞ্জনেস 0, সিগমা হাইপারন গুলোর জন্য স্ট্রেঞ্জনেস -1, জাই মাইনাস জাই জিরোর জন্য স্ট্রেঞ্জনেস হচ্ছে -2। প্রোটনের জন্য আর সিগমা জিরোর জন্য থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন +1/2, নিউট্রন আর জাই মাইনাস তাদের জন্য T3 ভ্যালুটা -1/2, সিগমা মাইনাসের জন্য T3 ভ্যালু -1, সিগমা প্লাসের জন্য T3 ভ্যালু +1, সিগমা জিরো, ল্যামডা জিরো এদের জন্য T3 ভ্যালুটা 0। এই হ্যাঁ, পরীক্ষার পরে এইগুলো বেরিয়ন অক্টেট, এক্সপ্লেন দি বেরিয়ন অক্টেট। তাহলে এখানে যে কথাগুলো লেখা রয়েছে সেইগুলো বললেই হবে আর কি। আর আমার যে লেকচার নোটটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে দেখবে আরেকটু ডিটেলে যে কথাগুলো এখন বললাম সেই কথাগুলোকে ডেসক্রাইব করে লেখা রয়েছে। এইগুলো বললেই হবে। বলো, কোথাও ডাউট থাকলে বেরিয়ন অক্টেট এইটা নিয়ে যদি কোনো কিছু ক্লারিফিকেশন দরকার হয় বলো। নেক্সট, মিশন আপডেট। মিশন আপডেট এখানে বেসিক্যালি মিশন গুলো নিয়ে এইরকম একটা হেক্সাগোনাল প্যাটার্ন তৈরি করা হয়। হ্যাঁ, ওয়াই টি থ্রি প্লটে আমরা আগের ডায়াগ্রামটাকে দেখলাম, 8টা লাইটেস্ট বেরিয়নকে এ করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। এইখানে 8টা লাইটেস্ট মিশনকে অ্যারেঞ্জ করা হয়েছে ইন হেক্সাগোনাল অ্যারে, যার ওই 6টা কর্নারে 6টা মিশন আর সেন্টারে 2টো মিশন। ওকে, এখানে যেহেতু মিশনের কথা বলছি, কাজে কি প্রত্যেকটা পার্টিকেলের স্পিন 0, প্রত্যেকটা পার্টিকেলের ইন্ট্রিনসিক স্পিন 0, আর এদের ইন্ট্রিনসিক প্যারিটিটা অড। হ্যাঁ, স্পিন 0, অড প্যারিটি পার্টিকেলস এইগুলো। দেখো প্যাটার্নটা এইরকম, আগের মতোই একই রকম। এক্স অ্যাক্সিস বরাবর আমরা T3 প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হাইপার চার্জ, হ্যাঁ, এস প্লাস বি এই জিনিসটাকে প্লট করছি। এখন এখানে অ্যারেঞ্জমেন্টটা কেমন থাকে, এই পয়েন্টে কে প্লাস, এখানে কে জিরো, এখানে পাই মাইনাস, পাই জিরো, পাই প্লাস, এখানে কে জিরো বার, আর হচ্ছে কে মাইনাস। হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা পার্টিকেলকে দেখানো হয়েছে, দ্যাট ইজ ইটা জিরো। এবার এই যেমনটা বলছিলাম, এই যে ডাউনওয়ার্ড যে স্ল্যান্টেড লাইন, এই দিক বরাবর যে পার্টিকেল গুলো রয়েছে কে প্লাস বা পাই প্লাস, এদের জন্য কিউ ভ্যালুটা হচ্ছে +1।
হ্যাঁ, তারপর এই দিক বরাবর দেখো এই ডায়াগোনাল লাইন বরাবর k0, π0, η0, k0 বার প্রত্যেকে ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল। হ্যাঁ, আর এই দিক বরাবর যেগুলো রয়েছে পাই মাইনাস, k মাইনাস, এদের প্রত্যেকের জন্য চার্জটা হচ্ছে -1। এবার হরাইজন্টাল লাইনগুলোর দিকে তাকাও। প্রথমেই খেয়াল করো যে বি ভ্যালুটা কিন্তু এদের জন্য 0, বিকজ দে আর মেসন। এরা তো বেরিয়ান ফ্যামিলির বাইরে, মেসন মেসন বেরিয়ান ফ্যামিলির বাইরে, কাজে বি ইকুয়ালস টু 0, প্রত্যেকটা পার্টিকেলের জন্য বি ইকুয়ালস টু 0। এইখানে ওয়াই কোঅর্ডিনেটটা 1, এইখানে ওয়াই কোঅর্ডিনেটটা 0, আর এইখানে ওয়াই কোঅর্ডিনেটটা -1। কাজেই এই দিক বরাবর এই যে হরাইজন্টাল লাইন, এই লাইন বরাবর যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের স্ট্রেঞ্জনেস নাম্বার +1, একটা ইরিস ফর্মুলা। এই হরাইজন্টাল লাইন বরাবর যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের স্ট্রেঞ্জনেসটা হচ্ছে 0, আর এই দিক বরাবর যে পার্টিকেলস গুলো রয়েছে তাদের স্ট্রেঞ্জনেসটা হচ্ছে -1। এরকম ভাবে তাহলে আমরা পার্টিকেল গুলো স্ট্রেঞ্জনেস কত সেটাকে মনে রাখতে পারি। তার পাশাপাশি আইসোস্পিন কেমন হয় সেটার দিকেও তাকাতে পারো। কে প্লাস, k0 বার এদের জন্য আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট +1/2, k0 আর k মাইনাস এদের জন্য -1/2। হুম আর তোমার বাকি যেগুলো এখানে দেখানো হয়েছে π0, η0 এদের জন্য t3 ভ্যালুটা 0, পাই মাইনাসের জন্য t3 ভ্যালু -1, পাই প্লাসের জন্য t3 ভ্যালুটা +1। সেটা খুব পরিষ্কার, আমরা এই মাল্টিপ্লিসিটির কনসেপ্ট থেকে এটা আমরা বলতে পারি। পাইয়ন গ্রুপে কি কি পার্টিকেল গুলো পড়লাম, পাই প্লাস, পাই মাইনাস আর π0, কাজে মাল্টিপ্লিসিটি হচ্ছে 3। নাও m equals to 2t plus 1, ন্যাচারালি t equals to 1। t equals to 1 যদি হয় তাহলে এবার তুমি বুঝতেই পারছো যে t3 ভ্যালুটা 1, 0 আর -1 হবে। এই হ্যাঁ, দ্যাটস অল অ্যাবাউট দি মেশন আপডেট। এটাই মেশন আপডেট নিয়ে এগুলো বলার ছিল। বলো কোথাও ডাউট থাকলে। নেক্সট লেট আস ডিসকাস অ্যাবাউট বেরিয়ন ডেকাপ্লেট। হ্যাঁ, এই যে প্যাটার্নটা এটা কিন্তু একটা ডিফারেন্ট জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আগে দুটো জিওমেট্রিক্যাল প্যাটার্ন আমরা দেখলাম হেক্সাগোনাল, এখানে আমরা একটা বেসিক্যালি ট্রায়াঙ্গুলার প্যাটার্ন দেখব। এখানে রিলেটিভলি হেভি আর কতগুলো বেরিয়ন যাদের প্রত্যেকের স্পিন 3/2 এবং প্যারিটি ইভেন। স্পিন 3/2, ইভেন প্যারিটি কিছু পার্টিকেলসকে, কিছু বেরিয়নকে এরকম একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারে, ট্রায়াঙ্গুলার জিওমেট্রিক্যাল প্যাটার্নে ফিট করানো হয়। হ্যাঁ, ছবিটা এখানে যেমনটা দেখানো হয়েছে, এই দিক বরাবর t3, এই দিক বরাবর y, s প্লাস বি হাইপার চার্জ, সেটাকে প্লট করা হয়েছে। এখানে দেখো এই এই পয়েন্টে একটা পার্টিকেল ডেল্টা প্লাস প্লাস, এই পয়েন্টে একটা পার্টিকেল ডেল্টা প্লাস, এইখানে একটা পার্টিকেল ডেল্টা 0, আর এইখানে আরেকটা ডেল্টা মাইনাস। হ্যাঁ, তারপর এই যে পয়েন্টটা 0, 0 পয়েন্ট, এইটা বেসিক্যালি হরাইজন্টাল লাইন বরাবর যদি দেখো সেখানে y ভ্যালুটা হচ্ছে 0, y ভ্যালু 0। তো এখানে এই যে তোমার ইন্টারসেকশন পয়েন্টটা, এই পয়েন্টে একটা পার্টিকেল সিগমা স্টার প্লাস, এই পয়েন্টে আরেকটা পার্টিকেল সিগমা স্টার 0, আর এই পয়েন্টে আরেকটা পার্টিকেল সিগমা স্টার মাইনাস। তারপরে আরেকটা হরাইজন্টাল লাইন টানা হয়েছে, দ্যাট করেসপন্ডস টু y ইকুয়ালস টু -1। হ্যাঁ, এই পয়েন্টে যে পার্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে জাই স্টার মাইনাস, এটা হচ্ছে জাই স্টার 0। আর আরেকটা ভার্টেক্সে, এই ট্রায়াঙ্গেলটার আরেকটা ভার্টেক্সে যে পার্টিকেলটা রয়েছে দ্যাট ইজ ওমেগা মাইনাস। হ্যাঁ, ওমেগা মাইনাস, যেখানে ওয়াই ভ্যালুটা হাইপার চার্জটা -2। খেয়াল করে দেখো আগের মতো কনভেনশন ফলোড হচ্ছে কিনা। আমরা বলেছিলাম ওই যে ডাউনওয়ার্ড স্লোপিং, ডাউনওয়ার্ড স্লোপ বরাবর তোমার পার্টিকেল গুলোর চার্জ একই রকম হবে। এইটা তো একটাই পার্টিকেল, বলার কিছু নেই। এই যে স্লোপটাকে, এই যে ডাউনওয়ার্ড লাইনটাকে মার্ক করা হয়েছে, ডাউনওয়ার্ড স্লোপটাকে মার্ক করা হয়েছে, সেখানে দেখো ডেল্টা প্লাস একটা পার্টিকেল আর সিগমা স্টার একটা পার্টিকেল, যাদের প্রত্যেকের চার্জ হচ্ছে +1। পরে এই লাইন বরাবর দেখো কি কি আছে, এই যে ডেল্টা 0, সিগমা স্টার 0 আর জাই স্টার 0, প্রত্যেকেই ইলেকট্রিক্যালি নিউট্রাল, কিউ ইকুয়ালস টু 0। আর এই লাইন বরাবর যেগুলো রয়েছে ডেল্টা মাইনাস, সিগমা স্টার মাইনাস, জাই স্টার মাইনাস আর ওমেগা মাইনাস, প্রত্যেকের জন্য চার্জটা হচ্ছে -1। হুম এবার এরা তো প্রত্যেকেই বেরিয়ন। হ্যাঁ, প্রত্যেকের বেরিয়ন নাম্বারটা +1, প্রত্যেকের বেরিয়ন নাম্বারটা +1। সেটাই যদি হয় তাহলে এখানে y ইকুয়ালস টু 1 হলে s ভ্যালুটা কত হবে, s ভ্যালুটা 0। অর্থাৎ ডেল্টা হাইপারন গুলোর জন্য
ডেল্টা হাইপারন গুলোর জন্য স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা 0। ডেল্টা হাইপারন গুলোর জন্য স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটা 0। সিগমা স্টার হাইপারন গুলোর জন্য দেখো এস ভ্যালুটা হচ্ছে -1, এস ভ্যালুটা -1। তারপর জাই স্টার, এই যে হাইপারনটা রয়েছে, এই যে মাল্টিপ্লেক্সটা রয়েছে, তার জন্য এস ভ্যালুটা হচ্ছে -2, এখানে ওয়াই ভ্যালুটা -1। আর এই ওমেগা মাইনাস পার্টিকেলের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ইজ অ্যাসাইন্ড টু বি -3। এবার তুমি টি3 ভ্যালু গুলোর দিকে তাকাও। টি3 ভ্যালু কিভাবে আমরা অ্যাসাইন করি? প্রথমে এই ডেল্টা হাইপারন গুলোর দিকে দেখো। ডেল্টা হাইপারন গুলোর মাল্টিপ্লিসিটি কত? m equals to 4, কাজে t সমান কত হবে? t equals to 3/2, t equals to 3/2। এবার যদি t3 ভ্যালু দেখো, q মাইনাস q বার, আগের দিনকে আমরা ক্যালকুলেট করছিলাম, ডেল্টা প্লাস প্লাস এর জন্য ভ্যালুটা হচ্ছে t3 ভ্যালুটা 3/2, ডেল্টা প্লাস তার জন্য t3 ভ্যালুটা হচ্ছে +1/2, ডেল্টা জিরো তার জন্য t3 ভ্যালুটা হচ্ছে -1/2, আর তোমার এই যে ডেল্টা মাইনাস তার জন্য ভ্যালুটা হচ্ছে -3/2। ওকে, সিগমা স্টার এদের মাল্টিপ্লিসিটি কত? তিনটে। হ্যাঁ, এদের জন্য তোমার টি ভ্যালুটা হচ্ছে 1, কাজে টি3 ভ্যালু -1, 0 আর +1, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে টি3 ভ্যালু -1, এখানে টি3 ভ্যালু 0, আর এইখানটায় টি3 ভ্যালুটা হচ্ছে +1। নেক্সট, জাই স্টার মাইনাস জাই স্টার 0, এরা কি দুটো, মাল্টিপ্লিসিটি 2, কাজেই নিউক্লিয়নের মতোই এদের ক্ষেত্রে তোমার টি3 ভ্যালু যেটা, সেই ভ্যালুটা কি রেসপেক্টিভলি +1/2 আর -1/2। এইটার করেসপন্ডিং টি3 ভ্যালু +1/2, এর জন্য টি3 ভ্যালুটা -1/2। আর ওমেগা মাইনাসের জন্য অ্যাজ এক্সপেক্টেড টি3 ভ্যালু 0। এই ছবিটাও কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে, তবেই আমি পার্টিকেল গুলো, এখানে যে পার্টিকেল গুলো আছে তাদের প্রপার্টি গুলোকে মাথার মধ্যে রাখতে পারবো। দেখো, খুব বিশাল কিছু ঝামেলার নয়। তোমার অনেকটা জাস্ট মানে এডিশন বলতে পারো। ওই যে আগে হেক্সাগোনাল স্ট্রাকচার পড়ছিলাম, তার মতোই অনেকটা, না? এই যে এরকম ধরনের একটা হেক্সাগোনাল স্ট্রাকচার দেখো, এই যে এইরকম একটা হেক্সাগোনাল স্ট্রাকচার যেটাকে আমি আঁকছি, বেসিক্যালি এরকম ধরনের একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যার তোমার বেসিক্যালি 6টা কর্নারে 6টা পার্টিকেল রয়েছে, এবং এই 6টা পার্টিকেল তোমার ওই বেরিয়ন অক্টেটের মতোই অনেকটা। ডেল্টা জিরোটাকে তুমি নিউট্রনের সাথে ইকুইভ্যালেন্ট বলে মনে করো, মনে রাখার জন্য ডেল্টা প্লাসটাকে প্রোটনের ইকুইভ্যালেন্ট বলে ভাবো, সিগমা স্টার যেটা সেটা সিগমার ইকুইভ্যালেন্ট বলে ভাবো, জাই স্টারটাকে জাইয়ের ইকুইভ্যালেন্ট বলে ভাবো, তাহলেই তোমার এইরকম ওই হেক্সাগোনাল প্যাটার্ন বেরিয়ন অক্টেট যেটা পেয়েছিলাম সেটা হবে। এবার এর পাশাপাশি এখানে একটা ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস, আর এই যে জায়গাটা রয়েছে এখানে ওমেগা মাইনাস। এই এই হচ্ছে মোট 10টা পার্টিকেল। হ্যাঁ, 8 heavier baryons, each of spin 3/2, and each of them has intrinsic parity even. So that's all about the baryon decaplet. Question? কিছু কোয়েশ্চেন পারছো ফলো করতে কিছু? Next, let us discuss the quark model. কোয়ার্ক মডেল বলতে কি বোঝায়, কোয়ার্ক মডেলটাতে আমরা যাব। একটু মনে করে দেখো, যখন ওই এলিমেন্ট গুলোকে পিরিয়ডিক টেবিলে সাজানো সম্ভব হলো, এলিমেন্ট গুলোকে পিরিয়ডিক টেবিলে সাজানো সম্ভব হলো, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে যেমন ভাবে একটা এতে গ্রুপে রাখা হলো, হ্যাঁ, তেমনি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে আরেকটা গ্রুপে রাখা হলো। নিশ্চয়ই এদের মধ্যে কিছু সিমেট্রি ছিল, সেই জন্যই রাখা সম্ভব হয়েছে। কিছু ইন্টারনাল কনফিগারেশনে কিছু ইউনিকনেস পাওয়া গিয়েছিল, সেই জন্যই এরকম ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জ করাটা সম্ভব হয়েছিল। তো এখানে আমরা দেখলাম যে 8-fold ওয়ে, এটা বেসিক্যালি একটা সাকসেসফুল অ্যাপ্রোচ টু অ্যারেঞ্জ দি পার্টিকেল।
So naturally, the success begs the following question: why do the hadrons fit into this curious pattern? এই যে সাকসেসটা পাওয়া গেল eightfold way, that raises the question: why do the hadrons fit into this curious pattern? The periodic table had to wait many years for quantum mechanics and Pauli exclusion principle to provide the explanation, right? এই যে ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে যদি তাকাও, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা একই রকম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা একই রকম। তো ন্যাচারালি সেই আইডিয়াটা ক্লিয়ার হয়েছিল কখন? আফটার কোয়ান্টাম মেকানিক্স এন্ড পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল কেম। ওকে, তো পিরিয়ডিক টেবিলে থেকে এই যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করেছিল সেটার অ্যান্সারটা আসতে অনেকটা সময় লেগেছিল। হাউএভার এই এইটফোল্ড ওয়েতে যে এলিমেন্টারি পার্টিকেল গুলোকে সাজানো যাচ্ছে, সেখান থেকে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে যে কেন এইরকম ভাবে সাজানো যাচ্ছে, তাদের ইন্টারনাল কনফিগারেশনে কোনো কিছু ম্যাচিং আছে কিনা, সেই প্রশ্নটার উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া গেল। 1960-তে বা 1961-এ যখন এইটফোল্ড ওয়ে ইন্ট্রোডিউসড হলো, তার 2-3 বছর পরেই in 1964 another a justification or answer to this question came when Gell-Mann and Dewey they independently proposed that all hadrons are in fact composed of even more elementary constituents, which Gell-Mann called quarks. জেলম্যান এই পার্টিকেল গুলোর নাম দিয়েছিলেন কোয়ার্ক। হ্যাঁ, সেই হিসাবে এই পার্টিকেল গুলোকে কোয়ার্ক দিয়ে বলা হয় আর কি। জেলম্যান এবং জিউই প্রপোজ করেন যে এই হ্যাড্রন গুলোকে যেহেতু এইরকম একটা ওয়্যার্ড জিওমেট্রিক্যাল প্যাটার্নে সাজানো যাচ্ছে, কাজেই এদের ইন্টারনাল কনফিগারেশনে কিছু ম্যাচিং আছে। দে আর কম্পোজড অফ মোর ফান্ডামেন্টাল পার্টিকেলস, হ্যাঁ, দে আর কম্পোজড অফ মোর এলিমেন্টারি কনস্টিটিউয়েন্টস, যেগুলোকে আমরা এখন কোয়ার্ক বলে জানি। তাহলে প্রত্যেকটা হ্যাড্রনের মধ্যে কোয়ার্ক কনফিগারেশন রয়েছে। তো অ্যাকর্ডিং টু কোয়ার্ক মডেল দেয়ার আর 3 টাইপস। ইনফ্যাক্ট পরে তোমরা জানবে যে আরো কিছু কোয়ার্ক রয়েছে, টপ কোয়ার্ক, বটম কোয়ার্ক, তোমার ডাউন কোয়ার্ক, এইরকম। ডাউন কোয়ার্ক মানে সরি, আসছি আমি পরে ওটাতে। তো আমরা এখানে মেনলি 3টে কোয়ার্ক নিয়ে পড়বো আর কি। একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক, আর আরেকটা হচ্ছে স্ট্রেঞ্জ কোয়ার্ক। হ্যাঁ, the quarks are of 3 types or 3 flavors. Number 1 is up quark, number 2 is down quark denoted by D, and the strange quark which is denoted by S. Okay, corresponding to each quark there exists an anti-quark Q bar. প্রত্যেকটা কোয়ার্কের করেসপন্ডিং একটা করে অ্যান্টি কোয়ার্ক কিউ বার এক্সিস্ট করে। আমরা অ্যান্টি কোয়ার্ক বা অ্যান্টি পার্টিকেল বলতে কি বোঝায় সেটা আমরা জানি, বেসিক্যালি চার্জ গুলো কি অপোজিট হবে, সেই জন্য এখানে বলা হচ্ছে অ্যান্টি কোয়ার্ক উইথ অপোজিট চার্জ এন্ড স্ট্রেঞ্জনেস। এখানে এই কোয়ার্ক বা অ্যান্টি কোয়ার্ক তাদের প্রপার্টিজ গুলোকে দেওয়া রয়েছে, দেখো খুব সুন্দর ভাবে। আপ কোয়ার্ক তার চার্জ কত? +2/3, স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, যে মানে তোমার স্পিন, ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দি ইউনিট অফ h ক্রস ইজ হাফ, আর বেরিয়াম নাম্বার +1/3। ওকে, ডাউন কোয়ার্কের জন্য চার্জ কত? -1, স্ট্রেঞ্জ কোয়ার্কের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হচ্ছে 0, আর ইন্ট্রিনসিক স্পিন হাফ। ইনফ্যাক্ট আমি বারবার এটা বলছি না, প্রত্যেকেরই ইন্ট্রিনসিক স্পিন হাফ, প্রত্যেকেই ফেরমিয়ন। ডাউন কোয়ার্ক গুলো প্রত্যেকেই ফেরমিয়ন। নেক্সট বেরিয়ার নাম্বার হচ্ছে +1/3। স্ট্রেঞ্জ কোয়ার্কের জন্য চার্জ ইকুয়ালস টু -1/3, স্ট্রেঞ্জনেস -1, জে ভ্যালু হাফ, আর বেরিয়ার নাম্বার 1/3। আর এদের যে অ্যান্টি পার্টিকেল গুলো, অ্যান্টি কোয়ার্ক গুলো, তাদের প্রপার্টিটা ঠিক অপোজিট। দেখো ইউ বার, তার চার্জটা কি? -2/3। আপ কোয়ার্কের চার্জ ছিল +2/3, ইউ বার এর চার্জটা হচ্ছে -2/3, বেরিয়ার নাম্বারটা হচ্ছে -1/3। ওকে, ডি বার এর যে চার্জ, এর চার্জটা হচ্ছে +1/3 আর বেরিয়ার নাম্বার -1/3। এস বার এর বেরিয়ার নাম্বার -1/3 আর ইলেকট্রিক চার্জটা হচ্ছে এস কোয়ার্কের যে চার্জ তার অপোজিট, অর্থাৎ +1। আর এর যে স্ট্রেঞ্জনেস, সেটা এস কোয়ার্কের যে স্ট্রেঞ্জনেস তার অপোজিট, দ্যাট ইজ +1। এইগুলোই হচ্ছে তোমার প্রপার্টিজ অফ কোয়ার্কস এন্ড অ্যান্টি কোয়ার্কস। নেক্সট, এই কোয়ার্ক গুলোকেও কিন্তু এইরকম এইটফোল্ড ওয়েতে সাজানো যেতে পারে। হ্যাঁ, মানে সেটা জাস্ট এমনি একটা ট্রিভিয়াল অ্যারেঞ্জমেন্ট বলতে পারো। এরকম ভাবে জিনিসগুলোকে আমরা সাজাতে পারি, ট্রায়াঙ্গুলার প্যাটার্নে সাজাতে পারি। এইখানে ডি, এখানে ইউ, আর এইখানে এস, এই লাইন বরাবর যারা রয়েছে তাদের স্ট্রেঞ্জনেস 0,
এই লাইন বরাবর যেটা রয়েছে তার স্ট্রেঞ্জনেস -1, একটাই পার্টিকেল রয়েছে। এই লাইন বরাবর পার্টিকেলটার চার্জ হচ্ছে +2/3, আর এই দিক বরাবর যে পার্টিকেল ডি আর এস, এদের চার্জটা হচ্ছে -1/3। ঠিক আছে, একদম একই রকম ভাবে যদি অ্যান্টি কোয়ার্ক গুলোকে সাজানো হয়, তাহলে এই জাস্ট জিনিসটাকে উল্টো করে দাও, ইনভার্ট করে দাও, তাহলেই হবে। এইখানে এস বার, এইখানে ইউ বার, আর এইখানে ডি বার। এবার আমরা এই যে বললাম যে হ্যাড্রন গুলোর মধ্যে, অর্থাৎ বেরিয়ন এবং মেসন যেগুলো বললাম, এদের ইন্টারনাল কনস্টিটিউয়েন্ট গুলো হচ্ছে কোয়ার্ক। তো এই কোয়ার্ক মডেল অনুযায়ী কনফিগারেশনটা কেমন, সেটা হচ্ছে এরকম আর কি, যে এভরি বেরিয়ন is composed of 3 quarks and every antibaryon is composed of 3 antiquarks। প্রত্যেকটা বেরিয়নের মধ্যে 3টে কোয়ার্ক থাকে, আর প্রত্যেকটা অ্যান্টিবেরিয়নের মধ্যে এরকম 3টে অ্যান্টি কোয়ার্ক থাকে। এভরি মেসন ইজ কম্পোজড অফ এ কোয়ার্ক অ্যান্ড অ্যান অ্যান্টি কোয়ার্ক। প্রত্যেকটা মেসনের মধ্যে একটা কোয়ার্ক থাকে আর একটা অ্যান্টি কোয়ার্ক থাকে। কিভাবে আমরা বের করব কোন একটা বেরিয়ন বা মেসনের মধ্যে কোয়ার্ক কন্টেন্ট কি? এখানে এক্সাম্পল হিসাবে ধরো নিউট্রনটাকে নেওয়া হলো। হ্যাঁ, নিউট্রন, এই যে পার্টিকেলটাকে নিয়েছি, এর প্রথমে টোটাল চার্জ কত সেইটা দেখো, আর এর যে টোটাল স্ট্রেঞ্জনেস সেই জিনিসটাকে দেখো। এবার ইউ, ডি আর এস, এদের কম্বিনেশনটা কেমন হলে টোটাল চার্জ কিউ হবে, স্ট্রেঞ্জনেস এস হবে, সেইটাকে বের করার চেষ্টা করো। যেহেতু স্ট্রেঞ্জনেস 0, কাজেই এখানে এস কোয়ার্কটা থাকবে না। একমাত্র এস কোয়ার্কের যে স্ট্রেঞ্জনেস সেই ভ্যালুটা কত হয়, এস ইকালস টু -1 না? আপ কোয়ার্কের ক্ষেত্রে 0, ডাউন কোয়ার্কের ক্ষেত্রে 0। কাজেই যে পার্টিকেলের স্ট্রেঞ্জনেস 0, সেখানে এই এস কোয়ার্কটা থাকবে না। ইউ আর ডি দিয়ে এমন একটা কম্বিনেশন ভাবতে হবে যাতে করে টোটাল চার্জটা 0 হয়। এই যে এটাই হচ্ছে কনফিগারেশন। ইউ যে কোয়ার্ক, আপ কোয়ার্ক, তার চার্জটা হচ্ছে +2/3, আর ডাউন কোয়ার্কের চার্জটা হচ্ছে -1/3, এস কোয়ার্কের চার্জটা হচ্ছে -1/3। তাহলে এই নিউট্রনের কোয়ার্ক কন্টেন্ট হবে ইউডিডি। প্রোটনের কোয়ার্ক কন্টেন্ট কেমন হবে? প্রোটনের কোয়ার্ক কন্টেন্ট, প্রোটনের টোটাল চার্জ কত, +1, প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে 0, তাহলে এর কোয়ার্ক কন্টেন্ট হবে ইউইউডি। প্রোটনের কোয়ার্ক কন্টেন্ট হবে ইউইউডি। ইউইউডি দেখো খেয়াল করে, 2/3 +2/3 -1/3। হ্যাঁ, চার্জটা হচ্ছে +1। পরে আরেকটা পার্টিকেল দেখো, সিগমা মাইনাসের জন্য কোয়ার্ক কন্টেন্ট কি, ডিডিএস। সিগমা মাইনাসের জন্য কোয়ার্ক কন্টেন্ট ডিডিএস। কিভাবে পেলাম? সিগমা মাইনাস পার্টিকেলটা স্ট্রেঞ্জনেস হচ্ছে -1, সিগমা মাইনাস এই পার্টিকেলটা স্ট্রেঞ্জনেসটা হচ্ছে -1, তাহলে অবশ্যই এখানে একটা এস কোয়ার্ক থাকবে। যদি একটা এস কোয়ার্ক রেখে দেওয়া হয়, তার জন্য কতটা চার্জ অ্যাডেড হলো, -1/3। তাহলে আর কিরকম ভাবে কোয়ার্ক কনফিগারেশন দিলে, ইউ আর ডি, এদেরকে কিভাবে সাজালে আমরা টোটাল চার্জটা -1 পাবো, দ্যাটস হাউ ডিডিএস এন্ড সো অন। হ্যাঁ, এরকম ভাবে আমরা পার্টিকেল গুলোর কোয়ার্ক কন্টেন্টকে বের করতে পারি আর কি। বলো, কোথাও ডাউট থাকলে বলো। পার্টিকেলের কোয়ার্ক কন্টেন্ট কিভাবে বের করা হয় এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, যদি কোনো ডাউট থাকলে বলো, যদি ডাউট থেকে থাকে বলো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডেটা প্লেটের কোয়ার্ক কন্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার মিশন অক্টেটের কোয়ার্ক কন্টেন্ট। মিশন অক্টেটে যখন যাব, তখন আমাদের দেখতে হবে যে এটা কম্পোজড অফ 1 কোয়ার্ক এন্ড 1 অ্যান্টি কোয়ার্ক। হ্যাঁ, মিশনের মধ্যে একটা কোয়ার্ক থাকবে আর আরেকটা অ্যান্টি কোয়ার্ক থাকবে। কিউ 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 বার, এটাই হচ্ছে কোয়ার্ক কন্টেন্ট। হ্যাঁ, কিউ বার, এটাই হচ্ছে কোয়ার্ক কন্টেন্ট প্রত্যেকটা মিশনের। তো কিভাবে সেটাকে আমরা বের করতে পারি? আগের মতোই অ্যাপ্রোচটা এরকমই, যে মিশনটাকে নিয়ে এসো তার টোটাল চার্জ দেখো আর তার স্ট্রেঞ্জনেসটাকে দেখো। এবার এই ইউডিএস, এদের কম্বিনেশন কেমন ভাবে নিলে, কিউ কিউ আর ফর্মের কম্বিনেশন কেমন নিলে টোটাল চার্জ এইটা পাওয়া যায়, টোটাল স্ট্রেঞ্জনেস এইটা পাওয়া যায়, সেটা দেখতে হবে। যেহেতু K0 বলছি, স্ট্রেঞ্জনেসটা +1, কাজে এখানে অবশ্যই একটা এস বার কোয়ার্ক থাকতে হবে, অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক থাকতে হবে, তবেই স্ট্রেঞ্জনেসটা +1 হবে। যখনই এইটার কথা ভাবছো, তখন তার জন্য চার্জ কতটা অ্যাডেড হচ্ছে, +1/3 চার্জ অ্যাডেড হচ্ছে। তাহলে
আর কি কোয়ার্ক রাখলে টোটাল চার্জটা 0 হবে? দেখো ds, যদি তোমার ds এইরকম একটা হয়, d এই কোয়ার্কটার জন্য চার্জটা কত, -1/3, এইটার জন্য চার্জটা হচ্ছে +1/3, তাহলে টোটাল চার্জ কত? টোটাল চার্জ 0। আর যেহেতু s কোয়ার্ক রয়েছে, কাজে স্ট্রেঞ্জনেস নাম্বারটা কত হবে? +1। s কোয়ার্কের স্ট্রেঞ্জনেস -1 হয়, এখানে তো s বার আছে, কাজে স্ট্রেঞ্জনেসটা +1 হবে। এবার এখানে তোমার বিভিন্ন পার্টিকেলস রয়েছে, সেই বিভিন্ন পার্টিকেলের জন্য তোমার কোয়ার্ক কন্টেন্ট গুলো কেমন হয় সেইটাকে বলা আছে। বলো, যদি বুঝে থাকো তাহলে বলো তো, এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা কি? UUD, এই পার্টিকেলটাকে আইডেন্টিফাই করতে পারবে? ইউইউডি, একটা পার্টিকেলের কোয়ার্ক কন্টেন্ট বলা আছে ইউইউডি। ক্যান ইউ আইডেন্টিফাই দি পার্টিকেল? পার্টিকেলটা টোটাল চার্জ কত বলো তো? পার্টিকেলটা স্যার +1। পার্টিকেলটা টোটাল চার্জ হচ্ছে +1। হ্যাঁ। স্ট্রেঞ্জনেস? 0। স্ট্রেঞ্জনেস 0, ডেফিনেটলি, যেহেতু কোনো এস কোয়ার্ক নেই, কাজে স্ট্রেঞ্জনেস 0। বেরিয়ন নাম্বার? বেরিয়ন নাম্বার? স্যার 1। ডেফিনেটলি। কেন? তার কারণ তিনটে কোয়ার্ক রয়েছে, তিনটে কোয়ার্ক রয়েছে, দ্যাট অ্যাসিওরস দিস ইজ এ বেরিয়ন। এটা একটা বেরিয়ন। তাহলে এমন একটা বেরিয়নের নাম বলো তো যার টোটাল চার্জ +1, এটা নন স্ট্রেঞ্জ পার্টিকেল, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার 0। এমন একটা বেরিয়ন যার চার্জ 1 আর স্ট্রেঞ্জনেস নাম্বারটা 0। বলো। খুব সহজ, খুব সহজ। প্রোটন। প্রোটন। প্রোটনের জন্য দেখো, প্রোটনের জন্য কি? প্রোটনের জন্য q = +1, নন স্ট্রেঞ্জ পার্টিকেল, আগেই বললাম বেরিয়ার নাম্বার হচ্ছে +1। ঠিক আছে, আরেকটা পার্টিকেল হতে পারে, খেয়াল করে দেখো, ডেল্টা প্লাস, তাই না? ডেল্টা প্লাস, এই যে বেরিয়ন অক্টেটটা দেখালাম না আগে, বেরিয়ন অক্টেট নয়, বেরিয়ন ডেকাপ্লেট যে দেখালাম, এই যে ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এই যে পার্টিকেলটা, এর চার্জ কত? +1, আর স্ট্রেঞ্জনেসটা কি? 0। স্ট্রেঞ্জনেসটা 0, ডেল্টা প্লাস, স্ট্রেঞ্জনেসটা 0, কাজেই এখানে কিন্তু অ্যান্সার দুটোই হতে পারে, একটা হচ্ছে তোমার প্রোটন অথবা তোমার এই ডেল্টা প্লাস। তো এই প্রোটন আর ডেল্টা প্লাসের মধ্যে তফাৎ কি বলতো? এমনি একটা বা দুটো তফাৎ বলতে পারবে? প্রোটন আর আরেকটা যে বললাম ডেল্টা প্লাস, এদের কোনো একটা প্রপার্টি ডিফারেন্ট বলতে পারবে? কোন একটা ডিফারেন্ট প্রপার্টি বলো, প্রপার্টি ডিফারেন্ট। কেউ পারবে বলতে? স্যার ডেল্টা প্লাসটা মেসন আর প্রোটনটা একেবারেই না, মিশন, মিশন তো নয়ই। মিশনের কথা ভাবছো কেন? তার কারণ তো বেরিয়ান বলছি না, বেরিয়ন, এটা তো বলছি, সেই জন্যই তো তোমার এর কোয়ার্ক কন্টেন্ট কিউইউডি, তিনটে কোয়ার্ক রয়েছে। যদি মিশন হতো তাহলে তো কিউ আর কিউ আর থাকতো। আমরা বললাম না যে তোমার বেরিয়ন অক্টেট, খেয়াল করে দেখো, প্রোটনটা কি বেরিয়ন অক্টেটে আছে, আর ডেল্টা প্লাসটা বেরিয়ন ডেকাপ্লেটে আছে, ঠিক তো? একটা একটা তোমার বেরিয়ন অক্টেটে আছে, আর একটা তোমার বেরিয়ন ডেকাপ্লেটে রয়েছে। তো বেরিয়ন অক্টেট আর বেরিয়ন ডেকাপ্লেটে যে পার্টিকেল গুলো রয়েছে তাদের একটা গ্রস প্রপার্টি ডিফারেন্স রয়েছে। কেউ নোট করেছো কি? পড়াচ্ছিলাম, বলছিলাম যখন, কেউ নোট করেছো? হেভিয়ার পার্টিকেল। হেভিয়ার পার্টিকেল, অবশ্যই। কোনটা হেভিয়ার? ডেল্টা প্লাসটা হেভিয়ার।
ডেল্টা প্লাসটা হেভিয়ার দেন প্রোটন। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা তোমরা মিস করে গেছো সেটা হচ্ছে তোমার স্পিন। হ্যাঁ, স্পিন। প্রোটনের ক্ষেত্রে প্রোটনের ক্ষেত্রে এটা কি ইন্ট্রিনসিক স্পিনটা হাফ, প্রোটনের ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা h×2, whereas ডেল্টা প্লাসের ক্ষেত্রে ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে 3h×2। আমরা বললাম পড়ানোর সময় যে তোমার বেরিয়ন অক্টেটে যারা আছে তারা হচ্ছে স্পিন হাফ পার্টিকেলস, বেরিয়ন ডেকাপ্লেটে যে পার্টিকেল গুলো রয়েছে তারা স্পিন 3/2 পার্টিকেল। সুতরাং এটা আরেকটা ডিফারেন্স। হ্যাঁ, যাই হোক, সেটা কিন্তু এই তিনটে কোয়ার্কের কন্টেন্ট দিয়ে বোঝাটা সম্ভব নয়। আমরা এখানে যে কোয়ার্ক মডেলটা পড়ছি এখানে বেসিক্যালি আমরা তিনটে কোয়ার্কের কথাই পড়ছি, বাট এই যে স্লাইডটায় আমি আসি তাহলে বুঝবে যে দেয়ার আর আদার কোয়ার্কস বাই হুইচ দি পার্টিকেলস ক্যান বি ডিস্টিংগুইশড মোর ক্লিয়ারলি। তো ইউইউডি এই কনফিগারেশন যদি আমার দেওয়া থাকে, এরকম ভাবে যদি বলা থাকে, দ্যাট ক্যান আইদার বি প্রোটন অর ইট ক্যান বি ডেল্টা প্লাস। এই যদি এইরকম একটা পার্টিকেলের কথা বলতাম, ধরো ইউএস বার বা 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 ধরো এইটা বলি যদি কি বলা যায়, আচ্ছা এটাই বলো না, ইউএস বার বলো তো কি পার্টিকেল এটা, বা এর চার্জ কত, ইউএস বার এর চার্জ কত, ইউএস বার এর চার্জ কত, কেউ একজন বলো। +1। ইউএস বার এর চার্জ হচ্ছে +1, তার কারণ ইউটার চার্জ কত, 2/3, আর এস বার এর চার্জ কত, +1/3, আর স্ট্রেঞ্জনেস কত, +1। এস যে স্ট্রেঞ্জনেস, এস যে কোয়ার্ক তার জন্য স্ট্রেঞ্জনেসটা হচ্ছে -1। কাজে এস বার এই যে কোয়ার্ক অ্যান্টি স্ট্রেঞ্জ কোয়ার্ক তার স্ট্রেঞ্জনেস নাম্বারটা ন্যাচারালি +1। তাহলে আমরা এখানে এই রকম ধরনের কোয়ার্ক কন্টেন্ট যে পার্টিকেলটার মধ্যে পাবো সেই পার্টিকেলটা ডেফিনেটলি একটা মেসন, না? কিউ বার এটা কি একটা মেসন যার চার্জ +1 আর স্ট্রেঞ্জনেস +1, চার্জ +1 আর স্ট্রেঞ্জনেস +1। এখন চট করে বলে দেওয়াটা সম্ভব নয় পার্টিকেলটা কি, বাট আমরা যদি মিশন অক্টেটটাতে যাই দেখো খোঁজা সম্ভব। একটা মিশন কি বললাম, একটা মিশন যার চার্জটা হচ্ছে +1, একটা মিশন যার চার্জটা হচ্ছে +1 আর স্ট্রেঞ্জনেসটা হচ্ছে +1। দেখো এখানে এই যে এটা বেরিয়ন অক্টেট, মিশন অক্টেট। দেখো মিশন অক্টেট, এখানে একটা মিশনকে খোঁজো তো যার চার্জটা +1 আর এসটা +1, পার্টিকেলটা কি দেখে বলো। পার্টিকেলটা কে প্লাস, একদমই তাই, কে প্লাস। তাহলে এই পার্টিকেলটা হচ্ছে কে প্লাস। হ্যাঁ, বুঝে গেছো তাহলে এটা। এবার তোমরা বাকিটা নিজেরাই করতে পারো আর কি, আমি এখানে যদিও টেবিল আকারে দিয়ে দিয়েছি, বাট নিজেরা আগে করে তারপরে এই টেবিলটার সাথে মেলাতে পারো। এখানে এই যে তোমার বেরিয়ন অক্টেটের মধ্যে যে 8টা পার্টিকেল, প্রত্যেকটার আমি কোয়ার্ক কনফিগারেশন কি সেটা লিস্ট আপ করেছি। তারপর বেরিয়ন ডেকাপ্লেটে যে পার্টিকেলস গুলো রয়েছে 10টা পার্টিকেল, প্রত্যেকের কোয়ার্ক কন্টেন্ট কি সেটা আমি অ্যাসাইন করেছি। সেটা নিজেরা করতে পারো, করে মেলাতে পারো আর কি। বা এখানে এই যে মিশন অক্টেটের জন্য বলছিলাম, সেই মিশন অক্টেটে এই যে 8টা পার্টিকেলস রয়েছে তাদের জন্য কোয়ার্ক কন্টেন্ট কি হয় সেটাকে আমরা বলেছি। এই যে ইউএস বার মানে চার্জ পার্টিকেলটা বেসিক্যালি কে প্লাস। বলো কারো প্রশ্ন থাকলে কিছু এখানে, কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, তো আমরা এত জাস্ট তিনটে কোয়ার্কের কথা বললাম। হ্যাঁ, বাট ইন এডিশন টু আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক এন্ড স্ট্রেঞ্জ কোয়ার্ক, দেয়ার আর 3 more quarks, namely the charm quark, the bottom quark and the top quark। এরকম আরো তিনটে কোয়ার্ক রয়েছে, একটা হচ্ছে চার্ম কোয়ার্ক, একটা বটম কোয়ার্ক আর একটা টপ কোয়ার্ক। তো ন্যাচারালি এদের সাথে অ্যাডিশনাল কিছু কোয়ান্টাম নাম্বার, অ্যাডিশনাল কিছু কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি অ্যাসাইন করা হয়েছে। এই কোয়ার্কগুলোর পাশাপাশি তাদের অ্যান্টি কোয়ার্কও রয়েছে। এই যে চার্ম কোয়ার্কটার কথা বলা হলো তার সাথে একটা প্রপার্টি আছে অ্যাসাইন করা যেটাকে চার্ম কোয়ান্টাম নাম্বার বলা হয়। তো ন্যাচারালি কোয়ার্কটার জন্য তোমার এটা হচ্ছে +1। চার্ম কোয়ার্ক তার জন্য C=+1 আর অ্যান্টি কোয়ার্কটার জন্য C=-1। চার্ম কোয়ান্টাম নাম্বারটা -1 ফর দি অ্যান্টি কোয়ার্ক।
নেক্সট এই যে বটম কোয়ার্কটার কথা বলা হচ্ছে, বটম কোয়ার্কটার সাথে একটা কোয়ান্টাম নাম্বার বিউটি কোয়ান্টাম নাম্বার সেটা অ্যাসাইন করা হয়েছে। হ্যাঁ, বিউটি কোয়ান্টাম নাম্বার যার ভ্যালুটা +1 ফর দি কোয়ার্ক আর -1 ফর দি অ্যান্টি কোয়ার্ক। বটম কোয়ার্কের জন্য বিউটি কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে +1 আর অ্যান্টি কোয়ার্কটার জন্য এই কোয়ান্টাম নাম্বারটা -1। লাইকওয়াইজ দি টপ কোয়ার্ক ক্যারিজ এ ট্রুথ কোয়ান্টাম নাম্বার, একটা ট্রুথ কোয়ান্টাম নাম্বার আর একটা অ্যাডিশনাল কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করা হয়েছে টু দি টপ কোয়ার্ক এন্ড ইটস অ্যান্টি কোয়ার্ক। ফর দি কোয়ার্ক দি কোয়ান্টাম নাম্বার ইজ +1 and for the anti quark the quantum number is -1। এই মোটামুটি তোমাদের সিলেবাসে এইগুলোই রয়েছে, সিলেবাসে যেগুলো ছিল সেগুলো বলা হয়ে গেছে। আমি একটু জাস্ট প্রত্যেক বছরই স্ট্যান্ডার্ড মডেলের একটু আউটলাইন দিই, সেটা এখানেও দেব। একটু চেষ্টা করো জাস্ট জিনিসগুলোর সাথে পরিচিত হওয়ার। এমনি এতে জিনিসটা ইনফরমেটিভ আর কি, এন্টায়ার টপিকটাই ইনফরমেটিভ। The standard model of particle physics is basically a theory of elementary particles and the way they interact. এটা is believed to be the most successful model in physics till date. It concerns three fundamental interaction. Standard মডেলে কিন্তু তিনটি ইন্টারাকশনকে হিসাবের মধ্যে নেওয়া হয়েছে, নেমলি স্ট্রং ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন এন্ড উইক ইন্টারাকশন। স্ট্যান্ডার্ড মডেলে আবার বলছি, এটা এখানে তিনটে ফান্ডামেন্টাল ইন্টারাকশনকে হিসাবের মধ্যে নেওয়া হয়েছে, দি স্ট্রং ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন এন্ড উইক ইন্টারাকশন। However, it does not include the gravitational interaction. এই গ্র্যাভিটেশনাল ইন্টারাকশনটাই কিন্তু স্ট্যান্ডার্ড মডেলের ফ্রেমওয়ার্কে স্টাডি করা যায় না। Okay, the model includes members of two major classes of particles. According to standard model of physics, পার্টিকেল গুলোকে ব্রডলি দুটো ভাগে ক্লাসিফাই করা হয়। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে এলাম লেপ্টনস, হেড্রনস, হেড্রনস এর ফার্দার ক্লাসিফিকেশন, মেসনস, বেরিয়নস, বেরিয়নস এর ফার্দার ক্লাসিফিকেশন, নিউক্লিয়নস, হাইপারনস। হ্যাঁ, এত কিছুর মধ্যে জিনিসটা ঢোকানো হচ্ছে না, আমরা একদম ব্রডলি দুভাগে ক্লাসিফাই করছি, একটা হচ্ছে ফেরমিয়নস আর একটা হচ্ছে বোসনস। হ্যাঁ, ইউনিভার্সের যত পার্টিকেলস রয়েছে তাদেরকে ব্রডলি এইরকম দুটো ভাগে ক্লাসিফাই করতে পারো, নাম্বার 1 ইজ ফেরমিয়ন, নাম্বার 2 ইজ দি বোসন। এবার এই বোসন গুলোর মধ্যে যে বোসন ফ্যামিলির মধ্যে যারা রয়েছে, যে বোসন গুলো রয়েছে, একটা বোসন থেকে আরেকটা বোসনকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, বা একটা ফেরমিয়নকে আরেকটা ফেরমিয়ন থেকে ডিস্টিংগুইশ করতে পারি by some other characteristics such as lepton charge, color charge, mass। হ্যাঁ, যেমন ধরো ইলেকট্রনটা একটা ফেরমিয়ন, প্রোটনটাও একটা ফেরমিয়ন, রাইট? বা প্রোটনের কথা আমি বলবো না, মিউনের কথা বলছি ধরো, বা নিউট্রিনোর কথা বলছি। ইলেকট্রনটা একটা ফেরমিয়ন, ইলেকট্রন নিউট্রিনো সেটাও একটা ফেরমিয়ন। So how do we distinguish them? By the electric charge, by the mass। এরকম ডিফারেন্ট প্রপার্টি দিয়ে একটা ফেরমিয়নকে আরেকটা ফেরমিয়ন থেকে ডিস্টিংগুইশ করা সম্ভব। এরকম ডিফারেন্ট কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি বা আদার ফিজিক্যাল প্রপার্টি দিয়ে আমরা একটা বোসনকে আরেকটা বোসন থেকে ডিস্টিংগুইশ করতে পারি। Let us now talk about the fermions. এই স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্সে কতগুলো ফেরমিয়ন রয়েছে সেইগুলোকে কাউন্ট করা যাক। দেখবে যে সংখ্যাটা খুব লিমিটেড কিন্তু। হ্যাঁ, ফেরমিয়নের সংখ্যাটা লিমিটেড, বোসনের সংখ্যাটাও লিমিটেড, হাতে গোনা কয়েকটা পার্টিকেল আর কি। একটু মনে করে দেখো, আমরা কিন্তু এই যে কোয়ার্ক কন্টেন্টের কথা পড়লাম, আমরা বললাম যে হেড্রনস গুলো কিন্তু এই কোয়ার্ক দ্বারা কনস্টিটিউটেড, বাট লেপ্টনস আর ফান্ডামেন্টাল। হ্যাঁ, লেপ্টন গুলোর কিন্তু আর কোনো কনস্টিটিউয়েন্ট কিছু নেই, লেপ্টনটা কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেলস। But proton or neutron, in that sense, they are not fundamental, as they are composed of more fundamental constituents, which we call the quark. তো এই 6 যে লেপ্টনস, ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন নিউট্রিনো, টাউ নিউট্রিনো, আর তাদের অ্যান্টি কোয়ার্ক গুলো, সরি পার্টিকেল গুলোর কথা বলছি প্রথমে, তারপরে অ্যান্টি পার্টিকেল গুলোতে যাব। হ্যাঁ, 6টা লেপ্টনের কথা দেখো, 6টা লেপ্টনকে মেনশন করেছি, আর হচ্ছে 6টা কোয়ার্ক। তোমাদের প্রথমে 3টে কোয়ার্ক সম্পর্কে বলা হলো, তারপরে স্লাইডে আমি আরো 3টে কোয়ার্ক যে আছে সেটা বললাম, আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ এন্ড বটম। এই যে 6টা কোয়ার্ক আর 6টা লেপ্টন, অর্থাৎ টোটাল 12টা এরকম ফেরমিয়নের কথা পেলে তোমরা, টোটাল 12টা ফেরমিয়নের কথা পেলে, যারা প্রত্যেকে স্পিন হাফ পার্টিকেল, এবার এদের অ্যান্টি পার্টিকেল রয়েছে, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল পজিট্রন। আচ্ছা, এখানে শেষ নয়, ইনফ্যাক্ট আরেকটু আছে।
কোয়ার্ক গুলোর আবার ভেরিয়েশন রয়েছে আর কি। হ্যাঁ, কোয়ার্ক গুলোর ভেরিয়েশন রয়েছে, মানে আপ কোয়ার্ক যে বলছি বা ডাউন কোয়ার্ক বলছি, সেটি তাদের আবার কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরাইজেশন রয়েছে। কেমন? কোয়ার্কস ক্যারি কালার চার্জ, এদের সাথে আরেকটা প্রপার্টি রয়েছে কালার চার্জ, এবং এইরকম 3 ধরনের কালার পাওয়া যায় আর কি। ফান্ডামেন্টাল কালার যেমন হয় তোমরা জানো, রেড, গ্রিন, ব্লু, এরকম 3টে ফান্ডামেন্টাল কালার অ্যাসাইন করা হয়েছে। কালার মানে কিন্তু তোমার এইগুলো বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি। হ্যাঁ, চোখে দেখে আমরা লাল দেখবো বা গ্রিন দেখবো সেটা বলা হচ্ছে না, একেবারেই সেরকম ভাবে ভেবো না যেন। এগুলো বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি। হ্যাঁ, ডোন্ট বোদার অ্যাবাউট দি নেম। Each quark appears in 3 colors or in 3 flavors: red, green and the blue. তো এই যে 6টা কোয়ার্কের কথা বলা হলো, প্রত্যেকটার কি এরকম 3টে করে ভ্যারাইটি রয়েছে। 6টা কোয়ার্কের কথা বলা হলো, প্রত্যেকের এরকম 3টে করে ভ্যারাইটি রয়েছে। কাজেই টোটাল নাম্বার অফ কোয়ার্কস কতগুলো? 18। টোটাল নাম্বার অফ কোয়ার্কস 18। টোটাল লেপ্টনস কতগুলো? পার্টিকেলস, লেপ্টন পার্টিকেলস কতগুলো? 6টা, 24টা। 24টা। এবার এদের অ্যান্টি পার্টিকেল রয়েছে আরো 24টা। তাহলে এই ফেরমিয়ন যে ফ্যামিলিটা, সেখানে মোট 48টা পার্টিকেল রয়েছে। The leptons, however, do not carry any color charge and they take part in weak interaction. Each lepton, they do not take part in strong interaction. Leptons do not take part in strong interaction, but they do take part in weak interaction. Each lepton and quark has its antiparticle. কাজেই the number of fermions in the standard model is 48. সবাই বুঝতে পারলে? স্ট্যান্ডার্ড মডেলে ফেরমিয়নের সংখ্যা 48 কিভাবে এলো? 48টা পার্টিকেলের কথা কেন বলা হচ্ছে? নেক্সট, বোসনস এর কথা কনসিডার করো। আরেকটা গ্রুপ অফ পার্টিকেলস, তাদের কথা কনসিডার করো। দি বোসনস আর দি ফোর্স ক্যারিয়ার্স অর দি মিডিয়েটার্স অফ স্ট্রং ইন্টারাকশন, উইক ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। ফর এক্সাম্পল, আমরা অলরেডি নামগুলোর সাথে পরিচিত হয়েছি। W0 বোসন, W প্লাস মাইনাস বোসন, Z0 বোসন, ফোটন, বা গ্লুয়ন, এইগুলোর সাথে পরিচিত হয়েছি। হ্যাঁ, এক্সেপ্ট হিগস বোসন, all the mediators in the standard model are vector bosons with spin equal to 1. যে সমস্ত বোসন গুলোর স্পিন 1, সেইগুলোকে আমরা ভেক্টর বোসন বলি। আর যাদের স্পিনটা 0, বোসন মানেই তার স্পিনটা কি ইন্টিগ্রাল স্পিন বা 0, 0, h ক্রস 2, h ক্রস এটসেট্রা। তো যদি স্পিনটা h ক্রস হয় তাদেরকে ভেক্টর বোসন বলা হয়, যদি স্পিনটা 0 হয় তাহলে স্কেলার বোসন বলা হয়। হ্যাঁ, হিগস বোসন ছাড়া all the mediators in standard model are ভেক্টর বোসনস। ওকে, এই ভেক্টর বোসন গুলোর মধ্যে কোনগুলো রয়েছে? যেটা বললাম, ফোটন, গ্লুয়ন, W প্লাস মাইনাস, Z0 বোসন, এইগুলো সব ভেক্টর বোসন। The photon is massless and mediates the electromagnetic force between electrically charged particles. The W plus minus and Z0 bosons are massive and mediate the weak interaction between the particles of different flavors. W প্লাস মাইনাস বোসন যেহেতু ইলেকট্রিক চার্জ ক্যারি করে, সেই জন্য এরা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনকেও কাপল করে। এই দুটোকে মিলে আমরা ইলেকট্রো উইক ইন্টারাকশন বলি আর কি। ইলেকট্রোম্যাগনেটিক এবং উইক ইন্টারাকশন, এই দুটোকে কম্বাইন করে ইলেকট্রো উইক ইন্টারাকশন বলা হয়। and W plus minus boson acts as the mediator of electroweak interaction. But the gluons are different. Gluons appear in 8 flavors and mediate the strong interaction between the particles having color charges. স্ট্রং ইন্টারাকশনকে মিডিয়েট করে, এবং স্ট্রং ইন্টারাকশনকে যদি মিডিয়েট করতে হয় তাহলে যে প্রপার্টিটা থাকা দরকার আমরা বলেছিলাম, দ্যাট ইজ দি কালার চার্জ। যে সমস্ত পার্টিকেলসের এই কালার চার্জ প্রপার্টিটা রয়েছে, তাদের মধ্যে স্ট্রং ইন্টারাকশনটা কাজ করবে, and that strong interaction is mediated by the gluons, which are basically massless. Because gluons have an effective color charge, they also interact among themselves. গ্লুয়ন গুলোর যেহেতু এরকম কালার চার্জ, এই প্রপার্টিটাও আছে, কাজেই একটা গ্লুয়ন তার মানে সেলফ ইন্টারঅ্যাক্টিং আর কি। এটা তার নিজের সাথেই ইন্টারঅ্যাক্ট, সেলফ ইন্টারঅ্যাক্টিং মানে একটা গ্লুয়ন আরেকটা গ্লুয়নের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। But Higgs boson is a massive scalar boson. It is different, unlike the other bosons we just talked about, and it was named after one of its introducer, Peter Higgs. এবং তোমরা জানো যে হিগস বোসনের এক্সিস্টেন্সটা টেন্টেটিভলি কনফার্মড হয়েছে ইন 2013। তাহলে কতগুলো বোসনের সংখ্যা দাঁড়ালো?
বোসনের সংখ্যা কতগুলো দাঁড়ালো? হিগস বোসন, আচ্ছা এখানে হিগস বোসন নিয়ে কিছু কথা বলা আছে, সেগুলো তোমরা এখান থেকে পড়তে পারো বা এ থেকে দেখতে পারো, উইকিপিডিয়া বা আদার ইন্টারনেট রিসোর্স থেকে দেখতে পারো। ওইগুলো এখানে তোমার জিনিসটাকে সামারাইজ করা রয়েছে এতক্ষণ পর্যন্ত যেটা বলছিলাম। এলিমেন্টারি পার্টিকেলস অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড মডেল দুটো ক্লাসে ভাগ করা হয়েছে, ফেরমিয়নস আর বোসনস। ফেরমিয়ন বলতে বেসিক্যালি হাফ ইন্টিজার স্পিন এবং পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে। বোসনস বলতে ইন্টিজার স্পিন, দে ওবে দি আইনস্টাইনস বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এই ফেরমিয়নস এর মধ্যে কি কি রয়েছে? কোয়ার্কস, অ্যান্টি কোয়ার্কস আর লেপটনস, অ্যান্টি লেপটনস। হ্যাঁ, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, লেপটন, অ্যান্টি লেপটন। কেন এরকম দুভাগে ভাগ করা হয়েছে? তার কারণ লেপটন, অ্যান্টি লেপটন এদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উইক ইন্টারাকশনটাই কাজ করে। অফকোর্স ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনও কাজ করে, কিন্তু স্ট্রং ইন্টারাকশনটা কাজ করে না। সেটা লেখা আছে এখানে দেখো, কোয়ার্ক এন্ড অ্যান্টি কোয়ার্কস তাদের কালার চার্জ রয়েছে এন্ড দে পার্টিসিপেট ইন স্ট্রং ইন্টারাকশন। অন দি আদার হ্যান্ড লেপটন বা অ্যান্টি লেপটনের কোনো কালার চার্জ নেই, তারা ইলেকট্রোউইক ইন্টারাকশনে টেক পার্ট করে। তো এই কোয়ার্কের জেনারেশন গুলো কি কি? কোয়ার্কের এই রকম তিনটে জেনারেশনের কথা বলা হয়েছে। ফার্স্ট জেনারেশন কোয়ার্কস আর আপ কোয়ার্ক এন্ড ডাউন কোয়ার্ক, সেকেন্ড জেনারেশন কোয়ার্ক জাম্প কোয়ার্ক এন্ড স্ট্রেঞ্জ কোয়ার্ক, থার্ড জেনারেশন কোয়ার্ক আর টপ কোয়ার্ক এন্ড বটম কোয়ার্ক। অন দি আদার হ্যান্ড তোমার এই এদের ক্ষেত্রে তিনটে জেনারেশন, ইলেকট্রন, ইলেকট্রন নিউট্রিনো, মিউন, মিউন নিউট্রিনো, টাউ আর টাউ নিউট্রিনো। পার্টিকেল গুলোর কথাই বলা হচ্ছে এখানে। এবার এই যে বোসনস এর কথা বলা হচ্ছিল, গেজ বোসনস বা ভেক্টর বোসন যেগুলোকে বলা হয়, যাদের স্পিনটা নট ইকুয়াল টু জিরো, বাট bosons but spin not equal to zero, ফোটন, W প্লাস মাইনাস, Z0 বোসন, আর হচ্ছে তোমার এই 8টা গ্লুয়ন যারা কিনা এই এতে টেক পার্ট করে, স্ট্রং ইন্টারাকশনে মিডিয়েটর হিসেবে কাজ করে। আর এই যে স্কেলার বোসনটার কথা বলা হচ্ছিল তার স্পিন জিরো, সেটাকে আমরা হিগস বোসন বলে থাকি। তাহলে কি দাঁড়ালো এখানে? এইরকম এই ফেরমিয়নের সংখ্যা কত পড়লাম আমরা? ফেরমিয়নের সংখ্যা হচ্ছে 48। 48 এখানে তোমার কতগুলো রয়েছে? ফোটন একটা, এখানে কি তিনটে আর এইখানে তোমার কটা? 8টা নাকি? এখানে 8টা। এই যে 8 গ্লুয়ন্স, তাহলে এখানে সংখ্যাটা কত দাঁড়ালো? 8 আর 4 12, 12 আর এইটা একটা হিগস বোসন একটা, তাহলে টোটাল তোমার বোসনসের সংখ্যা হচ্ছে 13। তাহলে এলিমেন্টারি পার্টিকেলের সংখ্যা কত? 61। দি হোল ইউনিভার্স ইজ কনস্টিটিউটেড বাই 61 এলিমেন্টারি পার্টিকেলস। 48টা তোমার এইরকম ফেরমিয়ন আর 13 বোসনস। দ্যাটস হোয়াট দি ইউনিভার্স ইজ কনস্টিটিউটেড অফ। ওকে, এইটা একটা খুব পপুলার পিকচার, বিভিন্ন জায়গাতে দেখে থাকবে, দেখেছো হয়তো অলরেডি বা পরেও দেখবে। এখানে তোমার এই স্ট্যান্ডার্ড মডেলটার যে ফান্ডামেন্টাল পার্টিকেল সেইগুলোকে এ করা রয়েছে আর কি, পার্টিকেল গুলো এবং তাদের প্রপার্টি গুলোকে দেওয়া রয়েছে। তাকিয়ে দেখো, এই যে তোমার এই দিক বরাবর যেগুলো দেখতে পাচ্ছ, আই মিন সাজানোটা খুব পরিষ্কার কালার দিয়ে না। এই যে কোয়ার্ক বলতে যেগুলোকে দেখানো হচ্ছে দেখো, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এটা হচ্ছে জেনারেশন। এইদিক বরাবর জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এখানে চার কোয়ার্ক, এখানে স্ট্রেঞ্জ কোয়ার্ক, এখানে টপ কোয়ার্ক, এখানে বটম কোয়ার্ক। প্রত্যেকের এ কেমন, তোমার মাস কেমন, চার্জ কেমন, স্পিন কেমন, সেগুলো সব বলা আছে ক্লাসে। তারপর লেপটন গুলোর দিকে দেখো, ফার্স্ট জেনারেশন লেপটন বলতে ইলেকট্রন আর ইলেকট্রন নিউট্রিনো, তার মাস বলা আছে, ইলেকট্রিক চার্জ বলা আছে, স্পিন বলা আছে, সববারই আর কি এগুলো বলা আছে। সেকেন্ড জেনারেশন লেপটন হচ্ছে মিউন, মিউন নিউট্রিনো। থার্ড জেনারেশন হচ্ছে টাউ, টাউ নিউট্রিনো এন্ড সো অন। আর এইদিকে যেগুলো রয়েছে দে আর বোসনস। এই লাইন, এই কলাম বরাবর যারা রয়েছে তারা হচ্ছে গেজ বোসনস, আর এইটা হচ্ছে হিগস বোসন। গ্লুয়নের মাস 0, চার্জ 0 আর স্পিন হচ্ছে 1। ফোটনের ক্ষেত্রে চার্জ 0, মাস 0 আর তোমার স্পিন যেটা সেটা +1 এন্ড সো অন। +1 -1 বলার দরকার নেই, স্পিন হচ্ছে 1 এখানে। এটা আর একটা ফিগার খুব কমন, যেটা উইকিপিডিয়া থেকে নেওয়া, দেখতে পারো। এটা বেসিক্যালি তোমার এই স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী ইন্টারাকশন গুলোকে বোঝাচ্ছে আর কি।
এই মোটামুটি এইটাই ছিল এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্সের মধ্যে, এই জিনিসটাই ছিল আর কি পড়ানোর।